আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ চ্যানেলে আবারও স্বাগত। আমাদের আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের নিয়মিত অতিথি, আজকের অতিথি আপনাদের সবার প্রিয় আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। রঞ্জন ভাই, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত এবং সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে সবশেষ খবর যেটা খুব স্বাস্থ্যের এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের একটি আপডেট পাওয়া গেছে। গত দুদিন ধরে সেভাবে খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। তো ডক্টর জাহিদ সাহেব তিনি আজকে ব্রিফিং করেছেন, বলেছেন যে বেগম জিয়া রেসপন্স করছেন। এই কথাটা এর আগেও বলেছিলেন যে তিনি ট্রিটমেন্টে রেসপন্স করছেন। পাশাপাশি এটাও আবার উঠে এসছে যে তিনি তার অবস্থা আগের মতোই আছে। আবার তাকে নিয়ে গুজব ছড়ানো না ছড়ানোর জন্য বলা হয়েছে। এর মধ্যে দিয়ে তো কিছু ঘটনা ঘটে গেছে। আপনি জানেন যে ওনার এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, এটা নিয়ে সবাই বলেছে যে এটা একটু ইমেচিওর তথ্য কিনা, যে এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের অ্যাম্বুলেন্স বিকল হয়, তারপরে আবার আরেকটা এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, সেটা ক্লিয়ারেন্স পায় সবকিছু, তারপর আবার ক্যান্সেল হয়। এখন ওনারা বলছে বেগম জিয়াকে ঢাকাতেই দেওয়া হচ্ছে। এবার এসে বললেন এটা একটা দিক। বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি, বেগম জিয়া বিহীন বিএনপি, অথবা তারেক রহমান নেতৃত্বে বিএনপি সশরীরে আর বিহীন নেতৃত্ব আছে, যখন দেশের ফিল্ড লেভেলে তাদের কর্মকাণ্ড, নেতা কর্মীদের কর্মকাণ্ডের কারণে জনপ্রিয়তা কিছুটা টান পড়েছে বলে অনেকে মনে করেন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ এবার মাঠে যারা, আমরা যেটা বলছি যে বিএনপি জামাত লড়াই, সেই লড়াইয়ে আমরা আজকেও দেখেছি রাজশাহীতে একজন জামাত কর্মী তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, আমাদের হাতে নাকি বিদেশি কর্তাদের হাতে? এর মধ্যে তারেক রহমান আসবেন কি আসবেন না শেষ পর্যন্ত সেদিকেও বিএনপি নেতা কর্মীরা তাকিয়ে আছে। তার বাইরে আপনি জানেন যে দুই উপদেষ্টা পদত্যাগ করেছেন। এই দুই উপদেষ্টার এই শেষ মুহূর্তে এসে পদত্যাগ, এটা তো অনেক বছর ধরে বলা হচ্ছে যে ক্ষমতা ছেড়েই আবার ইলেকশনে যাওয়াটা, এটা কোন ধরনের কালচার? এটা চেঞ্জ হওয়া দরকার বাংলাদেশে। ক্ষমতা থেকে সমস্ত সুযোগ সুবিধা, তারপর ইলেকশন আগ মুহূর্তে পদত্যাগ করা, এই বিষয়গুলো আলোচনায় আসে। এনসিপি তাদের মনোনয়ন দিয়েছে আজকে 125টা আসনে। আপনি আশাবাদী এনসিপি কে নিয়ে? আমি দু একটা আসনে আমি আমার দর্শকদেরকে বলবো যে দু একটা আসনে আমার মনে হয়েছে যে বিএনপি নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ঢাকার দু একটা আসন যেগুলো গুলশানের কথা বলা হয়, বা অন্য দু একটা, যে এখানে যে দলের জনপ্রিয়তা যদি ধসে পড়ে। আমি একটু সময় নিচ্ছি আক্তার ভাই, কারণ আজকে সারাদিনে তেমন বিষয়ে কারণে যে আওয়ামী লীগের যে ঢাকা গুলশানে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে হিরো আলমের মতো ক্যান্ডিডেট আমরা মনে করি যে সে জিতে গিয়েছিল। সেখানে এম আরাফাত তিনি অযোগ্য প্রার্থী তা নয়, কিন্তু তার দলের যে সিচুয়েশন ছিল সেইখানে হিরো আলমের মতো ক্যান্ডিডেট কন্টেস্ট করেছে। তো এই সার্বিক পরিস্থিতিতে আর আরেকটা বিষয় যেটা আমি আজকে আলোচনা, এখন এখন গুলশান আমি শেষ এলাকায় কি করে আছে? দিচ্ছি, আলোচনা শুরুতেই আপনাকে বলেছিলাম যে সবার একটা প্রশ্ন। গুলশান এলাকায় কি আছে এখন? নাহিদ সাহেবের কথা শোনা যাচ্ছে। নাহিদ ইসলাম তিনি ইলেকশন। নাহিদ কি গুলশান 11 না? এটা গুলশান 11। জি, জি। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে সবাই একটা প্রশ্ন করে, নির্বাচনের দিকে তো দেশ যাচ্ছে, তফসিল ঘোষণা হবে, আর তারপরেও বলে কি হচ্ছে, কি হচ্ছে, মানে যে কনফিডেন্টটা যে একটা, আমরা তো নির্বাচন আরো দেখেছি, সেটা কোথায় যেন নাই। এই সার্বিক বিষয়ে আপনার বিশ্লেষণ। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, তোমাকে গভীর রাতে অনেক অনেক শুভেচ্ছা। তুমি যে আমাকে আবার রাতে ঘুম থেকে উঠাই নিয়ে আসছো এখানে। আমার আজকে অবশ্য ঘুম থেকে উঠাই নিয়ে আসো নাই, কারণ আমি একটা অনুষ্ঠান করতেছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে তোমার এখানে আসলাম। তবু যে তুমি আমাকে রাতে মনে করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাদেরকে, বিশেষ করে পূর্ণিয়ার অগণিত দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, খাস নিয়তে অত্যন্ত খোলা মনে দোয়া করবেন। আপনাদের দোয়াই ওনার একমাত্র কাম্য। আপনাদের দোয়া যদি আল্লাহ শোনে, তাহলে তিনি হয়তো আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। আপনাদের দোয়ার উপর নির্ভর করছে ওনার আশা বা না আশা। নির্বাচনের ব্যাপারে তুমি বলেছো যে আমি জানি না কাকে কোথায় দিয়েছে, আমি দেখিনি। আমি শুধু দেখেছি 125টি আসনে দেওয়া হয়েছে নির্বাচনে। নাহিদরা 125 দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের কনগ্রেচুলেশন জানাই যে অ্যাটলিস্ট 125 জন প্রার্থী দেওয়ার মতো প্রথম ধাক্কাতে তারা সম্ভব হয়েছে, সফল হয়েছে। আমার মনে হয় ক্রমান্বয়ে তারা হয়তো প্রায় 300 দিতে পারবে, না দিতে পারলেও কোনো সমস্যা নাই। নাহিদের একটি বক্তব্য আমার কাছে খুব ভালো মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা নির্বাচনে কত ভোট পেলাম, জয়ী হইলাম কি হইলাম না, সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা যে নির্বাচনে প্রতিযোগিতা করতে পারছি, এটাই আমাদের বড় বিবেচ্য। এখানে খেলার একটা পুরনো কথা আছে, খেলাতে কে জিতলো কে হারলো, তার চেয়ে বড় কথা হলো খেলাটা কেমন হলো।
নির্বাচনে একই অবস্থা আমরা বলতে পারি, নির্বাচনটা কে জিতলো কে হারলো, কেউ না কেউ জিতবে, একটা প্রার্থী জিতবে, বাকি অনেক প্রার্থী হারবে। কাজে সে কে হারলো, কারা কারা হারলো বা কে জিতলো, এটার চেয়ে বড় বিষয় হলো নির্বাচনটা কিভাবে হলো, কেমন হলো। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, তাহলে সেই নির্বাচন নিয়ে মানুষের মনে কোনো প্রশ্ন থাকে না। তখন যিনি বিজয়ী হন তিনিও যেন গৌরবান্বিত হন, যেমন যারা পরাজিত হন তারাও একটা স্বীকৃতি লাভ করেন, একটা তৃপ্তি লাভ করেন যে আমি একটা নির্বাচনী লড়াই করে আমি সফল হইতে পারি নাই, হয়তো জনগণ আমাকে সেভাবে এখনো জনগণের সামনে আমি নিজেকে তুলে ধরতে পারি নাই, ফুটাই তুলতে পারি নাই। এরকম একটা ভাব জনগণের মধ্যে যখন থাকে, নেতা কর্মীদের মধ্যে থাকে, তখন দেশটা একটা সুন্দর দিকে প্রবাহিত হয়। দেখেন, নির্বাচন কোন পথে, এটা এখন অনেক দেরি হয়ে গেছে। পুনিয়া, তোমার সঙ্গে আমি যতবার বলে আসছি, প্রতিবারই আমি কিন্তু বলার চেষ্টা করেছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন আমি মনে করি নির্বাচনে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু এর মানে এই না যে আমার কথাটাই সঠিক। আমি একটা সম্ভাবনার কথা বলছি, আমি ইতিবাচক ভাবে দেখছি বলেই আমি এটাকে সম্ভাবনার কথা বলছি। আমি নির্বাচন হবে কি হবে না আমি কিচ্ছু জানি না, আদৌ নির্বাচন হবে কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমার ইতিবাচক জবাব হলো, যেহেতু আগামী কালকে সন্ধ্যা 6টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, কাজে সেখানে আমি ভাবতে পারি, বুঝতে পারি, সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন হবে, যে তারিখ ঘোষণা করবেন কালকে নির্বাচন কমিশন সাহেব। কাজে এটা আমার সম্ভাবনা, আমার সঠিক না বেঠিক আমি জানি না, সময় বলে দিবে। ঠিক একইভাবে আমি মনে করি যে বিএনপি জামাতের তুমি যে লড়াইয়ের কথা বলছো, সেই লড়াইটা কিন্তু বিএনপি জামাতের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল না। কারণ বিএনপি কিন্তু নিজে ইচ্ছা করে জামাতকে সবসময় তার জামাতের কাছে গিয়েছে, সাহায্য নিয়েছে। 91 সনে আমি প্রচন্ড বিরোধিতা করেছিলাম, আমি তখন সংসদ সদস্য হয়ে আসছি, যে জামাতকে নিয়ে যেন বিএনপি সরকার গঠন করে না করে, প্রয়োজনে বিএনপি সরকার গঠন না করুক, বিরোধী দলে যাক, তারপরেও যেন জামাতের সঙ্গে, জাতীয় পার্টির সঙ্গে এক হয়ে নির্বাচন করে সরকারের জোট গঠন না করে। কিন্তু সেদিন আমি সফল হইনি, আমি ব্যর্থ হয়েছিলাম। সেদিন মতিন চৌধুরী পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তার একক প্রচেষ্টায় জামাতের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল, সে জামাতকে নিয়ে এসে উনি দিয়েছেন। আমাদের কাছে অল্টারনেটিভ ছিল, আমাদের কাছে আরো, আমরা তখন 142টা সিটে জয়লাভ করেছিলাম, আমাদের 8টি আসনের দরকার ছিল, আমাদের কাছে আরো 11টি আসনের বিকল্প ছিল। কিন্তু সেই বিকল্প পথে আমরা না হেঁটে, 11 জনের বিকল্প যারা ছিল তারা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি ছিল, তারা সুষ্ঠু রাজনীতির পক্ষের লোক ছিল। কিন্তু সেই 11 জনকে না এনে আমরা আরো সেফ হওয়ার জন্য জামাতের কাছ থেকে 15 জন নিয়ে এসে আমরা জামাতকে নিয়ে আসছি। সেই দল, যে দল প্রথম সরকার গঠন করলো, বিএনপি 142 সিট আসন পেয়ে যাদের সাহায্য সহযোগিতা নিয়ে সরকার গঠন করলো, সেই দল আজকে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা সঠিক হয় নাই বলে আমি মনে করি। আপনি এই বক্তব্য না দিয়েও তো বলতে পারতেন, অন্যভাবে বলতে পারতেন, কিন্তু সরাসরি এভাবে আক্রমণ করে, এবং তাও যুক্তিহীন ভাবে, যৌক্তিকতা ছাড়াই, ফ্যাক্ট এন্ড ফিগার ছাড়াই, সততা ছাড়াই বলাটা কতটুকু সমীহ হয়েছে, কতটুকু হয়েছে আমি জানি না। কাজে জামাতের সঙ্গে লড়তে গিয়ে আপনি জামাতকে আরেকটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে দিলেন। জামাত এখন আত্মরক্ষা করার জন্য বিএনপির বিরুদ্ধে জনমত গড়ে তুলবে। ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে সরে গেছে, এনসিপি কেও আপনি পাশে আনতে পারলেন না। এনসিপি পরিষ্কার বলে দিয়েছে যে আমরা বিএনপির সঙ্গে যাব না। মৌখিকভাবে যদিও তারা বলেছে জামাতের সঙ্গে তারা জোট করবে না, কিন্তু এটা বাদ কা বাদ, নিচের কথা, তলের কথা, আড়ালের কথা, গোপনের কথা হলো তারা এক বৃন্তে দুই ফুল, তাদের মধ্যে একটা ঐক্য আছে, তারা সে ঐক্য বজায় রাখবে। এবং নাহিদ সাহেবের যে বক্তব্য, তিনি যে কথাগুলো বলেছেন, তিনি যদি নির্বাচনে 2-4-5টি আসন পান, আমি মনে করব এটা এনসিপির জন্য একটা বিশাল বিজয় হবে, এবং তারা সেই বিজয়টার থেকে আগামী দিনে তাদের ক্ষমতায় আসা, রাজনীতিতে মূল রাজনৈতিক শক্তি হওয়ার পথ সুগম হয়ে যাবে। কিন্তু এখানে বিএনপি জামাত পারস্পরিক সম্পর্ক রেখেও লড়াইটা করতে পারত। ভোটের ময়দানে বিরোধিতা করতে হবে এমন তো কোনো কথা নাই। আমরা ইস্যু নিয়ে রাজনীতি করব, আমরা জনগণের কল্যাণ নিয়ে রাজনীতি করব,
জনগণের ভাগ্য উন্নয়নের রাজনীতি করব। আমরা জনগণের ভোট চাবো জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। আমরা জনগণের কাছে ভোট চাবো জনগণকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য, তার সন্তানের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। সেখানে কারো বিরোধিতা করার জন্য তো নির্বাচন করছি না আমরা। আমাদের নির্বাচন কোনো দলের বিরুদ্ধে কথা বলার জন্য করছি না। আমাদের নির্বাচন করার মূল উদ্দেশ্য হলো যে আমরা এই দেশের মানুষের কল্যাণ আমাদের দ্বারা সম্ভব, আমরাই দিতে পারবো। আমাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরবো, জনগণই বিচার করবে আমাদের এই কর্মসূচিটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অতীতের কথা বলে তো লাভ নাই, মানুষ অতীত আমাদেরকে দেখেছে। নিকট অতীত থেকে নিয়ে গত 25 বছরের ইতিহাস, 91 সন থেকে আজকে 2025 সন, তার মানে প্রায় ওদিক দিয়ে 35 বছরের ইতিহাস তো মানুষ আমাদেরকে দেখেছে। 35 বছর আমরা ক্ষমতায় ছিলাম, 35 বছর দেশের রাজনীতিতে আমরা উপস্থিত ছিলাম, আমরা এখানে রাজনীতির মাঠে আমরা একটা মেইন প্লেয়ার ছিলাম। 35 বছরে আমরা কি করতে পেরেছি সেটাই তো জনগণ যাচাই বাছাই করে আমাদেরকে ভোট দিবে। এখানে অতীতের গল্প বলে তো আমাদের লাভ নাই। অতীতের গল্প বলতে গেলে বংশ জামাতের সুবিধা হবে, কারণ জামাতের কোনো নিকট অতীত নাই। জামাতে যে অতীত আছে সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশের আছে। তো জামাত বাংলাদেশের জামাতে ইসলামের আছে। বাংলাদেশ জামাতে ইসলামের কোনো নিকট অতীত খারাপ কিছু নাই। কারণ তারা যখন বাংলাদেশে সংসদে আসছে তখন কিন্তু তারা নাম পরিবর্তন করে বাংলাদেশ জামাতে ইসলাম হিসেবে আসছে। কাজে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো অতীত নাই, যা অতীত বাংলাদেশের মধ্যে আছে। সেখানে নেতিবাচক ভাবে বলার কোনো কিছু নাই। জামাতকে আমরা একটা এক্সট্রা সুযোগ করে দিলাম। জামাতকে আমরা সামনে আরো দীপ্ত পদক্ষেপে আগায় যাওয়ার জন্য একটা সুযোগ করে দিলাম। যদিও বিএনপি এখনো ক্ষমতার রেসে আগে আছে, এখনো যদি বিএনপি সঠিকভাবে রাজনীতি করতে পারে, সঠিক পথে পদক্ষেপ নিতে পারে, এখনো যদি ভুলগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে, এখনো যদি দেশমাতা খালেদা জিয়াকে ফিরিয়ে নিয়ে আসতে পারে মাঠে, বিএনপির জয় অবশ্যম্ভাবী, বিএনপি জয়ী হবে। কিন্তু সেটার জন্য বিএনপিকে সঠিকভাবে লড়তে হবে, সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে, সঠিকভাবে নির্বাচনী লড়াইটা সঠিক পথে করতে হবে। কোন পথে নির্বাচন যাচ্ছে সেটা বড় কথা নয়, আপনি নির্বাচনটা কিভাবে লড়ছেন তার উপর নির্ভর করবে বিএনপির আগামী দিনে নির্বাচনের জয়। আমি প্রত্যাশা করি, আমি বিএনপিতে বহিষ্কৃত নেতা, বিএনপিতে আমার ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ফিরে যেতে চাইও না। আমি এই বছরের নির্বাচনে অংশগ্রহণ করব না। তারপরে আমি বলবো বিএনপিকে আপনি স্ট্র্যাটেজি পরিবর্তন করেন, আপনি পরিকল্পনা পরিবর্তন করেন, আপনার আচার আচরণ ব্যবহার বক্তব্য পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, আরো ইতিবাচক বক্তব্য দেন, জয় আপনার আসতেও পারে। সুনিশ্চিত বলবো না, কিন্তু জয়ের সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনি এখনো কোনো দ্বিতীয় দল নাই যে দল আপনার পাশাপাশি এখনো এসে দাঁড়াতে পেরেছে। এখনো বিএনপি রেসের সামনে আগায় আছে। আগামী এই 2 মাসে এমন কোনো মহা বিপদ ডেকে আনেন না, এমন কিছু ভুল করে ফেলেন না যে ভুল আপনার বিজয় থেকে ছিটকে ফেলে দেবে। যে আমি সে অনুরোধ করব সেইভাবে আপনি আগান। জয় পরাজয় আল্লাহর হাতে, কিন্তু প্রচেষ্টা আপনি চালিয়ে যান। তারেক রহমান সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, গত 3 দিন ধরে আপনার বক্তব্য আমরা শুনছি, আপনি যেভাবে বলিষ্ঠ বক্তব্য দিচ্ছেন সেখানে আরেকটু এডিট করেন, আরেকটু সংশোধন করেন। নিজের ঢোল নিজে না পিটিয়ে, অন্যকে গালাগাল না করে, অন্যকে দোষারোপ না করে, অন্য কারো কথায় সুরে না কথা বলে আপনি আপনার কর্মসূচিটা পরিষ্কার করেন। কর্মসূচিটা কি আপনার সেটা আপনি করেন। আপনি 31 দফা থেকে সরে আসেন, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফায় চলে যান, সরি 18 দফায় ফিরে চলে যান। আপনি সেখানে যান, জিয়ার সে আদর্শের দিয়ে চলে যান, জিয়ার আদর্শকে আপনি সামনে নিয়ে আসেন। জিয়ার আদর্শ ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নাই। আপনাকে জিয়া রহমানকে সামনে আনতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারক, মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার, এই পরিচয়টাকে সামনে আনতে হবে। কারো কোনো কথায় এই পরিচয়টা থেকে সরে যায় না। অতীতে সরে গিয়েছেন বলে বারবার আপনার উপরে বিপদ আসছে। আপনি ভুলে যান না, এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে, এদেশের মানুষ শহীদ জিয়ার প্রোগ্রামকে, শহীদ জিয়ার কর্মসূচিকে মানুষ ভালোবাসে, তারা তা চায়। আপনি সেখান থেকে সরে আসেন না, আপনি ওইখানে ফিরে যান। আর তুমি যে স্বাস্থ্য নিয়ে কথা বলছো, এখানে বিনয়ের সঙ্গে বলতে হচ্ছে, বিএনপি
বিএনপি জামাতের লড়াই। এই যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে মিথ্যাচার গুলা করেছে আন্তর্জাতিক বাজারে, বিএনপির অবস্থান খুবই খারাপ করে ফেলেছে। আগামীতে কেউ বিএনপি কে কোন রকম ইমার্জেন্সি কলে কেউ অ্যাম্বুলেন্স দিবে কিনা এটার একটা সন্দেহ তৈরি হয়েছে, বিশ্বাসযোগ্যতা নষ্ট করে রয়েছে। বিদেশ থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা কোনো বিষয় না, এটা পান্তাবাদ। এর চেয়ে ঢাকা রিক্সা পাইতে দেরি হয়, কিন্তু আন্তর্জাতিক বাজারে একটা এয়ার অ্যাম্বুলেন্স আনতে এত সময় লাগে না। ওভার টেলিফোন এসওএস নাম্বারে টেলিফোন করলে চলে আসবে, টাকার গ্যারান্টিও লাগে না। আর সেখানে যদি ভালো কোনো বলিষ্ঠ ব্যক্তিত্ব বলে সে চলে আসবে। এখন এই আনপড় লোক, কতগুলো অপরিপক্ষ লোকেরা সবাই বাংলাদেশে মানুষকে মনে করে মক্কেল, তাকে যা যেটা বলা যাবে তাই মানুষ বিশ্বাস করবে, তাই মানুষ শুনবে। তাই কালকে আসতেছে, পরশু আসতেছে, হেলিকপ্টার এই এয়ারমনে চলে আসছে, রওনা দিয়ে ফেলছে, এই জার্মান থেকে আসতেছে, তারপরে কাতারকে ফেলছে। ইন্টারন্যাশনাল নিউজে চলে গেছে যে কাতারে এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটিতে আছে। এখন এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটিতে হওয়ার কারণে যে ইন্টারন্যাশনাল বাজারে এয়ার অ্যাম্বুলেন্সের যে মার্কেটে যে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, তার জন্য যদি কাতার সরকার মানি শুট করে দেয়, আমি আশ্চর্য হব না। কারণ কাতার এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের উপরে তো একটা বিশাল একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এবং কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটি হয়। এই খবরটা আন্তর্জাতিক বাজারে ভালো কোনো সংবাদ নয়। হয়তো বিএনপির এগেইনস্টের মানি শুট হতে পারে, আমি আশ্চর্য হব না যদি হয়ে যায়। এটা প্রয়োজন ছিল না। দেশমাতা তো মানুষ মাত্রই মারা যাবে, দেশমাতা তো একজন মানুষ, তাকে তো আমরা ধরে রাখতে পারবো না। তাহলে এটা নিয়ে নাটক করার কি দরকার? একটা লোকের স্বাস্থ্য যদি 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 ওনার স্বাস্থ্য অপরিবর্তিত থাকে তাহলে সিটি স্ক্যান করলো কেন? যদি ওনার স্বাস্থ্য অপরিবর্তিত থাকে তাহলে উনি কি করে বলতে পারো তুমি যে উনি রেসপন্স করতেছেন? উনি কি করে বললো তুমি রেসপন্স করতেছেন? এখন রেসপন্স যদি করে তার মানে তো এটা পজিটিভ নিউজ, ইতিবাচক। আমরা তো ইতিবাচক খবরই চাই, আমরা তো ইতিবাচক খবরও চাই। কিন্তু মানুষকে কেন ধোঁকা দেওয়া হচ্ছে? ওনার যে ইতিবাচক, এটা একটা ছবি তুলতে কি লাগে? কেন তুমি ছবিটা প্রকাশ করতে পারছো না? কেন মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতেছো? এই ধোঁকাবাজি করে শেষ কোথায়? তুমি সরকারের ট্র্যাপে পড়েছো। এখন যদি 16ই ডিসেম্বর তুমি ঘোষণা করো, তাহলে বাংলাদেশের পথে ঘাটে মানুষ, ঢাকা শহরে রাস্তায় ঘাটে সবাই গত এক সপ্তাহ ধরে বলা হচ্ছে এই সরকার দেশমাতা খালেদা জিয়ার মৃত্যু দিবস 16ই ডিসেম্বরে নিয়ে যাবে। 15ই আগস্ট যেমন তার জন্ম দিবসকে নিয়ে বিতর্ক হয়েছিল, এবং 16ই ডিসেম্বরকেও তাকে এই মৃত্যু দিবস নিয়ে যাবে। এটা তো আমার কথা না, এটা আজকে ঢাকা রাস্তা ঘাটে কান পাতলে শুনতে পারবা। আজকে তো 10ই ডিসেম্বরে এসে আমরা বলতেছি, কথাটা প্রকাশ করলাম, কিন্তু এটা তো গত 7 দিন ধরে 10 দিন ধরে সাধারণ মানুষ জনগণ বলছে। আপনারা জিজ্ঞাসা করেন, আমাদের গ্রামের লোক বলতেছে স্যার আপনি বললে কি হবে, এটা 16ই ডিসেম্বরের আগে ঘোষণা হবে না, 16ই ডিসেম্বরে ঘোষণা করা হবে যাতে বিজয় দিবস পালন করতে না হয়। চিন্তা করেন মানুষ কিভাবে অঙ্ক মিলায়। এখন আপনি কি করবেন? আপনি 16ই ডিসেম্বরে সরকার এখন পর্যন্ত কর্মসূচি পালন করার কোনো ঘোষণা দেয় নাই। আজকে 10ই ডিসেম্বর চলে যাচ্ছে, 16ই ডিসেম্বরে কিভাবে এই বিজয় দিবস পালিত হবে এটা নিয়ে আজকে কেউ কোনো কথা বলছেন না। তাহলে কি এটা কি আমরা মৃত্যু দিবস হিসেবে পালন করব? ইতিমধ্যে অনেকে ঘোষণা করে দিয়েছেন। একজন তো আমার এক বন্ধু তো থেকে আমেরিকা থেকে বলে দিয়েছেন, উনি লক্ষ লক্ষটা ডলার কামাই করেন, উনি সেটাও বলে দিয়েছেন বাংলাদেশে ফেরত যাওয়ার দরকার নাই, ওনার টাকা আরো বাড়বে। উনি ওনার স্ত্রীর স্যান্ডেল দিয়ে আমরা যারা 16 ডিসেম্বরের পক্ষে কথা বলবো তাদের গালে মারবেন। হয়তো আমি 16 ডিসেম্বরের কথা, বিজয় দিবসের কথা বললে আমার গালেও 2টা মারবেন। এখন তো মার খাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার এই বন্ধু তো অনেক বড়, কোটি কোটি টাকা কামায়, সে নিজেই বলেছে। কাজে সে যদি ওখান থেকে যদি একটা লম্বা স্যান্ডেল মাইরেও যদি আমার গালে মারে তাও মারতে পারবে। আর তাদের তো অনেক অনুসারী আছে, টাকা দিলে অনেক লোক, টাকা দিলে কিনা করানো যায়, টাকা দিলে যে কোনো লোককে ভাড়া করা যায়, যে কোনো কিলার তৈরি করা যায়। পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যে প্রান্তে কিলার কিনা যায় না। ঘাতক, নরঘাতক, পশু গুপ্ত ঘাতক ক্রয় করা যায়। এই কথাটা তো আমার বন্ধু বলে দিয়েছেন যে জুতা মারতেছি 2 গালে মারবো। যদি 16ই ডিসেম্বরকে কেউ বিজয় দিবস বলে বাংলাদেশে, উনি জুতা মারতে পারেন কেন? কারণ উনার লোক বাংলাদেশে আছে বলেই তো। অর্থাৎ উনি যে
প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন, এই টাকা উনি কেমনে খরচ করবেন? খরচ করার জন্য তো গুপ্ত ঘাতক লাগবে। কাজে আমাদের তো বিপ্লবটাও বিক্রি করে দিচ্ছেন। আমেরিকার 29 মিলিয়ন ডলারের কাছে আমার বিপ্লবটাকে বিক্রি করে দিয়েছেন। যে ছাত্রদের আকাঙ্ক্ষিত বিপ্লব আপনারা ধ্বংস করে দিয়েছেন। আজকে শুনলাম কোথায় খবর যেন আছে, গণ অধিকার দেখতে এই নিউজটাকে দেখতে পারি একটু আবার পূর্ণিয়া, যে সজীব ওয়াজেদ এবং মাহফুজ আলম কোন রাজনৈতিক দলে যোগদান করেছে, এটা কি একটু দেখার সুযোগ হবে? খবরটা আমি মিস করছি, কোথায় যেন দেখছিলাম। পূর্ণিয়া, একটু খবরটা কি দেখা যাবে? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দুবার বলেছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি গণ অধিকার পরিষদে জয়েন করছেন। মাহফুজ আলমের কথা এখনো কনফার্ম না, কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে থাকেন, তাহলে উনি ঘোষণা দিচ্ছেন না কেন? উনি বলছেন, নিজে কেন বলছেন না যে ঘোষণা করেছেন, বা তারা স্বাগতম জানান না কেন? এই যে বিভ্রান্তিমূলক খবর ছাপাইয়া মানুষকে বিভ্রান্ত করা হয়, এটা ঠিক না। রাশেদ, এই কথাটা যদি সত্য না হয় তাহলে তোমাকে তো কালকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে ভাই। তোমরা একটা উদীয়মান রাজনৈতিক দলের সদস্য, তোমাদের দায়িত্বশীল হবে। যদি তাই সত্য হয় তাহলে তুমি প্রকাশ্য করো। আর যদি কালকে এটা মিথ্যা হয়, তুমি রাশেদ বলো তো তোমার অবস্থাটা বাংলাদেশে কি হবে? আর তোমার কোনো বিশ্বাসযোগ্য থাকবে? তোমাকে মানুষ আগে বিশ্বাস করবে? এই ধরনের খবর ছাপিয়ে তোমাদের লাভটা কি? তোমরা কেন এগুলো করতে চাও? রাজনীতিটাকে তোমরা এত এত ছেলে মেয়ে মনে করো কেন? এত কিছু সস্তা মনে করো কেন? একটা আন্দোলন করা, কারো টাকার বিনিময়ে আন্দোলন করা আর নিজের থেকে আন্দোলন করার মধ্যে অনেক পার্থক্য আছে। তো বিএনপি 15 বছর ধরে সংগ্রাম করে আন্দোলন করতে পারে নাই শুধু টাকার অভাবের জন্য। তোমরা সে টাকাটা পেয়েছিলে, আন্দোলন করেছো, সফল হয়েছে, আমরা তো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু ভালো। কিন্তু এখন যদি এই ধরনের কথাবার্তা বলো, সজীব মাহমুদের যুক্তি তো আমরা কোন দেখি না, কেন সে তোমাদের দলে অংশগ্রহণ করবে, যেখানে তোমরা বিএনপির সঙ্গে থাকার কথা এবং বিএনপিও তোমাদেরকে নমিনেশন দেয় না। সেখানে তোমার কথা সত্যি হতে পারে, কিন্তু যদি কালকে সত্যি না হয় তাহলে তোমার অবস্থাটা কি হবে? রাশেদ, তুমি কি একবার সেটা ভেবেছো যে তুমি এই যে কথাটা তোমার নামে প্রচারিত হচ্ছে, এটা যদি সত্য হলে তো ভালো, ভেরি গুড, সবাই তোমাকে বলবে সাবাস, তুমি আমাকে জানিয়েছো। কিন্তু সত্য না হলে যে তোমার ঝুঁকিটা তুমি নিয়েছো, তোমার ভাবমূর্তি, তোমার অবস্থান, তোমার রাজনৈতিক অবস্থানে কোথায় গিয়ে দাঁড়াবে, তোমার বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে, এই বিষয়গুলো তোমাদের মনে রাখা দরকার। দেখো, আমি অনেক কথা বলি, সম্ভাবনার কথা বলি, সম্ভবের কথা বলি। আমি দেশমাতা খালেদা জিয়া মারা গেছে একবারও বলি নাই, কিন্তু আমি বলেছি যে রোগ ওনার হয়েছে, যে পর্যায়ে উনি আসছে, ওনার আরোগ্য লাভের সম্ভাবনা 0%। আমি এই কথাটা বলেছি। উনি যে রোগে আক্রান্ত হয়েছেন, সেখানে যখন ওনার মুখে ভেন্টিলেটর লাগানো হয়েছে, নাকে মুখে ভেন্টিলেটর লাগানো হয়েছে, তখন তিনার বেঁচে থাকাটা ভেন্টিলেটরের উপরে নির্ভরশীল হয়ে গেছে। সেখানে আমাদেরকে শোনানো হয়েছে যে সিটি স্ক্যান করা হয়েছে। ভাই, চিন্তা করে দেখেন, আমি পিজি একজন ডাক্তার আমাকে ফোন করে বলছে, স্যার আপনারা কিছু বলেন না কেন এগুলো? একটা সিটি স্ক্যানে কেমনে করবে? তাকে তো সিটি স্ক্যানের মেশিন নিয়ে যেতে হবে। সিটি স্ক্যান তো আর মাথার উপরে আইন স্ক্যান করা যায় না। সিটি স্ক্যান একটা বিশাল মেশিন, এটার মধ্যে আমরা ওনাকে ঢুকাবো কেমনে? ওনাকে তো এই মাস্কটা সরাইয়া দিয়া, ভেন্টিলেটর সরাইয়া দিয়া, তাকে তো শিফট করাইতে হবে, বেড টু বেড শিফট করাইতে হবে। মাস্কটা খুললে পরে তো উনি 1 মিনিট থেকে 1 ঘন্টার বেশি থাকবেন না পৃথিবীতে। তাহলে এটা কি করে সম্ভব? এইটু আমাদের শুনতে হবে। বিএনপি স্বাস্থ্য বিষয়ক কি বলে আমাদের দেশনেত্রী স্বাস্থ্য কর্মকর্তা, তার কাছ থেকে শুনতে হচ্ছে। আমরা এগুলা নিয়ে কথা বললেও তো মানে দেশমাতা খালেদা জিয়া তো বিএনপির সম্পদ না, সারা বাংলাদেশের সম্পদ। আর আমি মেজর আক্তার তার আপন সম্পদ। আমি দেশমাতা খালেদা জিয়ার পক্ষে কথা বলবো। তুমি তো আমাকে বন্ধ করতে পারবে না, রুখতে পারবে না, কারণ আমি এই 40 বছর ধরে দেশমাতা খালেদা জিয়া রাজনীতি করে আসতেছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করে আসতেছি। এটা আমি মনে করি আমি ভাগ্যবান, আমি চরম ভাগ্যবান যে আমি দেশমাতা খালেদা জিয়ার রাজনীতি করার দুর্লভ সৌভাগ্য আমার হয়েছে। তার স্বাস্থ্য নিয়ে, ওনার স্বাস্থ্য নিয়ে তোমরা ছেলাখেলামি করবে, তোমরা যা খুশি তা বলবে। একটা মানুষ যার কোনো চরিত্র নাই, ডাক্তার জাহিদের, ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। ডাক্তার জাহিদ, তুমি কি করে দেশমাতা খালেদা জিয়ার একজন ডাক্তার হতে পারলো, যেখানে তুমি নার্সকে বিয়ে করে ফেলাও, যেখানে তোমার কয়টা স্ত্রী আছে, পিজি হাসপাতালে এটা নিয়ে কথা হয়, মানুষের গুঞ্জন হয়। আর সেই লোককে আমি, দুর্ভাগ্য কি আমাদের জাতির,
তাকে বানাইতে হয়েছে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য অফিসার, এবং বিনিময়ে সে কি পেয়েছে? এই 15 বছরের ফি পেয়েছে স্থায়ী কমিটির সদস্য হওয়ার। এমন লোক দেখে নিয়ে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বানানো হয়েছে যার কোনো ব্যক্তিগত চরিত্র নাই। এর চেয়ে দুঃখজনক, দুর্ভাগ্যজনক কি থাকতে পারে? এর চেয়ে বড় দুর্ভাগ্য কি থাকতে পারে? আমার এলাকায় পাকুন্দিয়াতে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, যেটার এমডি তার ভাই, যেটার মালিক আওয়ামী লীগের লোক, এখনো আওয়ামী লীগের লোক। মাহফুজ বলে একজন ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো ইডি হিসাবে, সে তার মালিক, সে আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগ করার লোক। তার সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এমডি হলো এই ডাক্তার জাহিদের ভাই। এটা আমার কথা না তো, এটা জনগণ বলতেছে, পাকুন্দের মানুষ বলতেছে যে স্যার এগুলো আপনার দেখেন না, এগুলো বলেন না স্যার, ডাক্তার জাহিদ এগুলো করে বলেন। এগুলো বললে আপনারা আমাদেরকে বলেন, বাবারে তোমার নিজের দিকে একবার তাকাও না, তুমি অসত্য কথা তো অবলীল করে বলতে পারো যে নিজের স্ত্রীকে সন্তানকে ফাঁকি দিয়ে আরেকটি মেয়ের প্রলোভনে পড়তে পারে, বা একটা মেয়ের প্রলোভনে দিয়ে একটা মেয়েকে নিয়ে আসতে পারে, তার আবার চরিত্র কি রে ভাই? তার উপরে আমরা বিশ্বাস করতে হবে দেশমাতা খালেদা যে স্বাস্থ্য কি অবস্থা আছে, ওনার শরীর ভালো না আছে, বেঁচে আছেন না উনি পৃথিবী থেকে ছেড়ে চলে গেছেন, এটা নির্ভর করতে হবে এরকম একটা লম্পটের কাছ থেকে কথা শুনে। আর সে যখন খুশি মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছে, লম্পটের কাছ থেকে আমাদের শুনতে হবে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন আছে নাই। আর সে একের পর এক মিথ্যা কথা বলে যাবে, আর সেই মিথ্যা আমরা জাতি গ্রহণ করব, আর এর প্রতিবাদ করলে আপনারা আমাদের উপরে উল্টে গালাগালি করবেন। কি অদ্ভুত উঠে রিপিটে চলছি আমরা উল্টা পথে। এখানে লম্পটদের দৌরত্ব বেশি, দুর্বৃত্তদের দৌরত্ব বেশি। লম্পট দুর্বৃত্তরা দেশমাতা খালেদা জিয়ার পাশে যেতে পেরেছিল বলেই আজকে দেশমাতা খালেদা জিয়ার শেষ জীবন সায়ান্নেও এরা ওনাকে নিয়ে খেলে গেল, ওনাকে জনগণের সামনে ক্ষেয় করলো, ছোট করলো, হীন করলো, ওনার মৃত্যুটাকে আজকে দুর্গন্ধময় করে দিল। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুটা এমন কলঙ্কময় করে দিল যে কলঙ্ক জাতি কোনোদিন ভুলতে পারবে না। এটা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশটা বয়ান হয়ে থাকবে, একটা কলঙ্কের কথা হয়ে থাকবে। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যু যখন হয়েছে তখন প্রকাশ হয় নাই, এটা সরকারের ইন্ধনে দীর্ঘায়িত করা হয়েছে। এগুলা বললে আপনারা আমাদেরকে, একটা পক্ষ আছেন গালাগালি করেন, ঠিক আছে করেন গালাগালি, কিন্তু বাস্তব সত্য হলো দেশমাতা খালেদা জিয়া সম্বন্ধে যে কথা বলা হচ্ছে, এই লম্পট জাহেদ যে সমস্ত বক্তব্য দিচ্ছে, এগুলা সত্য নয়, সত্য নয়, সত্য নয়। আমরা সত্য জানতে চাই, আমরা প্রমাণ চাই যে ওনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ওনার ওষুধ, ওনার ইতিবাচক ক্রিয়া দেখা দিচ্ছে, আমরা ছবি চাই, ওনার ভিডিও চাই, এটা দেখাইতে হবে। না দেখালে বলবো এই লম্পটেরা দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্যবসা করছে, বেসাতি করছে এবং ওনাকে কলঙ্কিত করছে। এর দায় তাদেরকে অবশ্যই অবশ্যই বহন করতে হবে। আর কিছু আছে বলা? বলো তুমি, আর কোন দিকে নিতে চাও, কি বলতে চাও? তুমি কি আসো পূর্ণিয়া? 31 মিনিট হয়েছে, এখন চিন্তা করো অন্য কোনো পয়েন্ট আছে তোমার, আর কিছু বলার আছে? আমি 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 মাঝখানে ইন্টারফেয়ার করতে চেয়েছিলাম। আমি যেটা একটু দুইটা প্রসঙ্গে আর একটু কথা বলতে চাই, সেটা হলো আপনি প্রসঙ্গটা তুলেছেন যে এই যে মহান বিজয়ের মাস, আমরা যতটুকু আমাদের বয়স যতটুকু আছে, আপনারা তো দেশ স্বাধীন করেছেন আমাদের জন্মই স্বাধীনতার পরে, এই মহান বিজয়ের মাসে আমরা কখনো দেখি না এরকম অনাড়ম্বরপূর্ণ পরিবেশ। এমনও না যে দেশ খুব নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে, সময় নাই। আর সময় থাকলেই কি, স্বাধীনতার এত বছর পরে বরঞ্চ আমেরিকাতে দেখি এখনো স্বাধীনতা দিবসে তারা কতটুকু রেসপেক্ট করে, ইন্ডিয়াতে দেখছি আয়োজন আর আয়োজন। আমরা মানে আমাদেরকে এটার কোনো প্রয়োজনীয়তা নাই, স্বাধীনতা 71 শেষ, মানে 24 দিয়ে আমরা ঢেকে মানে এই বিষয়টা একটু আপনার আরেকটু জানতে চাই। এবং এই যে জুতা খাইতে হবে, এই জুতা খাইতে হবে, আমরা তো কল্পনা করি নাই কোনোদিন যে বাংলাদেশে এই কথাও শোনার মতন কারো বলার মতন স্পর্শটা হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, যে বিজয় দিবসকে বিজয় দিবস বললে জুতা খাইতে হবে। আমি এই বিষয়টা আর এই অনাড়ম্বর আয়োজন ডক্টর ইউনূসের সময়ে, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই বিষয়টা হলো সময়ে তো একটা আমাদের কথা আছে, বয়স বৃদ্ধকাল বাঘের চাটি, কি বলে, বিড়াল চাটিছে বাঘের বাল। এটা তো আমরা শুনে আসছি, আজকে নতুন প্রজন্মের সঙ্গে যুদ্ধ করা বয়সটা আমার নাই।
এই নতুন প্রজন্মের সঙ্গে সংগ্রাম করার মতো নাই, কারণ আমি নিজেই পড়ে গেলে এখন উঠতে পারবো না। যদি এটা আর 10টা বছর আগে হতো, এই কথা কেউ বলতো, তাহলে আমি দেখতাম ওর বাপটাকে যে জন্ম দিয়েছে, আমি দেখতাম ওর কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। কিন্তু আজকে আমার দুর্ভাগ্য, আমার সে বয়সটা নাই। কাজেই বাধ্য হয়ে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে, বিএনপির বৃহত্তর স্বার্থে, মুক্তিযোদ্ধাদের আত্মসম্মান রক্ষা করার স্বার্থে আমি চুপ করে আছি। তারপরেও প্রসঙ্গটা আনলাম অত্যন্ত সাহস করে, জুতা খাবো স্বীকার করেই আমি কথাটা আনলাম, কারণ বিবেকের তাড়নায় কথাটা বললাম। আজকে আমাকে সহ্য করতে হচ্ছে, আমি আজকে সহ্য করতে বাধ্য হচ্ছি। আজকে সকল তাবৎ রাজনৈতিক শক্তির উপরে সে যে জুতা মেরেছে, এদেশের স্বাধীনতাকামী মানুষের গালে যে জুতা মেরেছে, এদেশের স্বাধীনতাকামী মানুষের গায়ে যে তার বউয়ের জুতা মেরেছে, তারপরেও জাতি চুপ করে আছে, নীরবে সহ্য করছে। আমি শুধু বিনয়ের সঙ্গে জাতিকে ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নাই। যে জাতি মুক্তিযুদ্ধকে নিয়ে এত গর্ব করত, যেই জাতির মুক্তিযোদ্ধার ভাতা খাওয়ার জন্য, যেই জাতি মুক্তিযুদ্ধের কোটার জন্য, যেই জাতি মুক্তিযোদ্ধা এনডিএর জন্য, মুক্তিযুদ্ধের কোটায় চাকরির জন্য, পেনশনের জন্য লালায়িত ছিল, সেই কুকুরদের কাছে গালে আজকে জুতা মারা হয়েছে। আমি তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আমার নাই, মুক্তিযুদ্ধের ভাতও আমি খাই নাই, আমি তো মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করার কোনো পয়েন্ট তো আমার কাছে নাই। আমি কোথাও বলতেও পারবো না যে আমি মুক্তিযোদ্ধা, কারণ আমাকে যদি কেউ বলেন তুমি যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখাও। আমার স্ত্রী আমাকে বহুবার বহুবার প্রতি বছরই বলেছে একটা সার্টিফিকেট নেও না রে বাবা, অন্তত ছেলে মেয়েদের কাছে তো বলতে পারবো যে তুমি মুক্তিযোদ্ধা ছিলা। আমি আমার বউকে বলি, বাবা রে, তোমার সার্টিফিকেটের জন্য তো আমি যুদ্ধ করি নাই, তোমার এই ভাতা খাওয়ার জন্য তো আমি যুদ্ধ করি নাই। আমার গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডাররা এমন কোনো বছর নাই 26শে মার্চ বা 16 ডিসেম্বরে আমার কাছে না আসছে বলছে আমার ফর্মটা ফিল আপ করে দেন, আমরা আপনাকে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা করে নেই। আমি বলছি আই শুয়োরের বাচ্চারা, আমি তো যুদ্ধ করতে গিয়েছিলাম দেশের স্বাধীনতার জন্য, আমার সার্টিফিকেট তো আমি পেয়েছি, আমার দেশ স্বাধীন হয়েছে। আমার সার্টিফিকেট তো ওটাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা সার্টিফিকেট। এর চেয়ে কি সার্টিফিকেট, এর চেয়ে কি তালিকাভুক্ত? আমি কোন দেশের নাগরিক? আমি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক। এটাই তো আমার লিস্ট, এটাই তো আমার তালিকা। আবার নতুন করে তোরা কেন আসছো শুয়োরের বাচ্চারা? এটা ছিল আমার ল্যাঙ্গুয়েজ, প্রতি বছর দিতে হইতো, দিয়ে আসছি। আমার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ার দরকার নাই। আমার তালিকা হয়ে গেছে যখন এই দেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়েছে। আমি সেই দেশের একজন ক্ষুদ্র নগণ্য গর্বিত নাগরিক, যার আমার আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে। আমি গর্ববোধ করি, আমি সেই পরিচয় নিয়েই আমি আল্লাহর কাছে চলে যাব। আমি এই দেশের একজন নগণ্য ভোটার, এটাই তো আমার স্বীকৃতি, এটাই তো আমার তালিকা, এখানে আছি। কাজে আজকে আমি জুতা খাইলেও, আমি মব জাস্টিসের শিকার হলো, আমি ইলিয়াসের বইয়ের জুতা খাইয়ে হলো, আমি বলবো 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, মহান বিজয় দিবস। এই দিন আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, একটা স্বাধীন দেশ পেয়েছি, একটা স্বাধীন মানচিত্র পেয়েছি। এ দেশ আমাদের গর্বের দেশ বাংলাদেশ। এই দেশের আমি একজন গর্বিত নাগরিক। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটা পেয়েছি আমরা 16ই ডিসেম্বর 1971 সনের আমাদের লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে, আমরা এদেশের মানুষের আত্মাহুতির বিনিময়ে। এদেশের মানুষ লাল সূর্য চিনে এনেছে 71-এর মুক্তিযুদ্ধে। 16ই ডিসেম্বর ভারতের স্বতঃস্ফূর্ত এবং প্রত্যক্ষ সহযোগিতা এবং সহায়তার মাধ্যমে। তাই আমি বলেছি বাংলাদেশের জন্ম হয়েছে ভারতের দ্বারা। ভারত আমাদেরকে ধাত্রীমাতা হিসেবে কাজ করেছে। ভারত যদি সেই ধাত্রীমাতা হিসেবে কাজ না করতো, তাহলে হয়তো 16ই ডিসেম্বরে স্বাধীন হতে পারতাম না, আমরা মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। এই জন্য আমি ভারতবাসীর কাছে কৃতজ্ঞ, ভারতের সেনাবাহিনী সদস্যদের কাছে কৃতজ্ঞ, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ দিয়েছে, যে ভারতের সৈনিকেরা, আমি তাদেরকে অবনত চিত্তে তাদেরকে আমি স্যালিউট জানাই, সালাম জানাই। অবনত চিত্তে মাথা নত করে আমি তাদের সালাম জানাই। তাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস।
জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জন, আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, আপনারা মুক্তিদেশ স্বাধীন করেছেন, সেই জন্যই আজকে এই স্বাধীন দেশে আমরা কথা বলতে পারছি। এই স্বাধীন দেশে থেকে এইটুকু কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা আজও আছেন। আমরা এই প্রজন্ম আপনাদের প্রতি স্যালিউট জানাই। অবশ্যই যে যত কথাই বলুক আপনাদের, এবং একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন আপনি, আপনার প্রতি আবারও অসংখ্য শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।